বরিশালে ৫ জানুয়ারির কর্মসূচি ঘিরে বিএনপি কার্যালয়ে অতর্কিত হামলা। সরকারি দলকে দায়ী করল বিএনপি। আওয়ামী লীগ বলছে দলটির অভ্যন্তরীণ কোন্দল। ৫ জানুয়ারির নির্বাচনের পর ৩ বছর কেটে গেলেও সাংগঠনিকভাবে গুছিয়ে উঠতে পারেনি বিএনপি। রাজনৈতিক ভুলই কারণ বলছেন শীর্ষ নেতারা। সরকারের নীতির কারণে ৩ বছরে দেশের অর্থনৈতিক ভিত্তি আরও মজবুত হয়েছে বলছেন বিশেষজ্ঞরা। অগ্রগতি ধরে রাখতে দীর্ঘমেয়াদে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার তাগিদ। ৫ দিনেও কুলকিনারা হয়নি সুন্দরগঞ্জের এমপি লিটন হত্যাকাণ্ডের। মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীরাই জড়িত বলছে পরিবার। আরও এমপির ওপর হামলার আশঙ্কা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর। শপথ নিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভী ও ৩৬ কাউন্সিলর। শঙ্কামুক্ত নগরী গড়ার অঙ্গীকার নতুন মেয়রের। এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থন করতে বকশীবাজারের আদালতে বেগম খালেদা জিয়া। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না। ৫ জানুয়ারির কর্মসূচিকে ঘিরে বরিশালে বিএনপি কার্যালয়ে অতর্কিত হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ১০ জন। বিএনপি অভিযোগ করেছে আওয়ামী লীগই এ হামলা চালিয়েছে। অন্যদিকে আওয়ামী লীগের দাবি বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারণেই এই সংঘর্ষ হয়। পুলিশ বলছে বিএনপির উস্কানিমূলক আচরণের কারণে সূত্রপাত হয় এ সংঘর্ষের। বিএনপি নেতারা জানান ৫ জানুয়ারির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে বিএনপির নেতাকর্মীরা নগরীর সদর রোড কার্যালয়ে উপস্থিত হন। এ সময় তাদের উপর অতর্কিত হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে পুলিশের বাধায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও কার্যালয়ের বাইরে বেশ কিছু সময় অবস্থান নিয়ে থাকে আওয়ামী লীগ নেতাকর্মীরা। এতে কার্যালয়ের ভেতরে বিএনপি নেতাকর্মীরা বেশ কিছু সময় অবরুদ্ধ হয়ে পড়েন। পুলিশ বলছে ৫ জানুয়ারির পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে উত্তেজনা বিরাজ করছিল। এ অবস্থায় বিএনপি উস্কানি দেয়ায় সংঘর্ষ শুরু হয়ে যায়। গণতন্ত্র হত্যা দিবস আমরা পালন করতে যেতেছিলাম, সেই মুহূর্তে আমাদের উপরে আওয়ামী লীগের সন্ত্রাসীরা, ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের হামলা করলো, আমাদের কর্মীদের উপরে লাঠিপিটা করলো পুলিশের সম্মুখে। আমরা তীব্র নিন্দা জানাই। জেলা ও মহানগর রাজনীতিতে তাদের দ্বিধা বিভক্ততা আছে, তাদের রাজনীতিতে গ্রুপিং আছে। সেই গ্রুপিং এর একটা অন্তদ্বন্দ্বে তারা নাকি ওখানে বসে কি করেছে আমরা পুলিশের কাছ থেকে শুনেছি যে তারা নিজেরা হাতাহাতি করেছে। বিএনপি এখানে উস্কানিমূলক আচরণ করেছে। বিএনপির অফিসের সামনে থেকে একটি বোতল ছুড়ে মারা হয়েছে, যার ফলে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা উত্তেজিত হয়ে গিয়েছে। এর ফলে পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তাৎক্ষণিকভাবে আমরা সবাই মিলে এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে এনেছি। ৫ জানুয়ারির নির্বাচনের পর ৩ বছর কেটে গেলেও সাংগঠনিকভাবে গুছিয়ে উঠতে পারেনি বিএনপি। দলের শীর্ষ নেতারা মনে করেন কিছু রাজনৈতিক ভুলের কারণে পিছিয়ে গেছে দল, ক্ষতিগ্রস্ত হয়েছে জাতীয়তাবাদী রাজনীতি। এ অবস্থা থেকে উত্তরণে দলটির শীর্ষ নেতাদের কেউ কেউ বিদেশি শক্তির দিকে তাকিয়ে থাকলেও অনেকেরই রয়েছে ভিন্ন ভাবনা। কারো মুখাপেক্ষী না হয়ে জনগণের শক্তিকে কাজে লাগানোর পক্ষে তাদের মত। বিস্তারিত জানাচ্ছেন সালাউদ্দিন সুমন। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন ঠেকাতে বিএনপি মার্চ ফর ডেমোক্রেসি আন্দোলনের ডাক দিলেও নানামুখী চাপে তা ব্যর্থ হয়। নির্বাচনের দিনটিকে গণতন্ত্র হত্যা দিবস আখ্যায়িত করে পরের বছর একই দিনে কর্মসূচি দেয় দলটি। ওই দিন গুলশান কার্যালয়ে কার্যত অবরুদ্ধ হয়ে লাগাতার অবরোধ কর্মসূচি ঘোষণা করেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। টানা ৩ মাসের ওই কর্মসূচি ব্যর্থ হলে দল গোছানোর উদ্যোগ নেন তিনি। গত বছরের ১৯শে মার্চ দলের ষষ্ঠ কাউন্সিল অনুষ্ঠানের পর কয়েক ধাপে ৫০২ সদস্যের বিশাল কমিটি ঘোষণা করা হয়। কেন্দ্রীয় কমিটি নিয়ে অসন্তোষের মাঝেই চলছে জেলা ও মহানগর কমিটি গঠনের কাজ। আন্দোলন বলতে ঘরোয়া কিছু সভা সমাবেশ আর সংবাদ সম্মেলনেই আপাতত আবদ্ধ রয়েছে দলটির কার্যক্রম। আমরা নিজেরাই স্যাটিসফাইড না, কারণ সাংগঠনিক কাজটা যে প্রক্রিয়া হওয়া উচিত আমরা সেই প্রক্রিয়া করতে পারি না। কারণ আমরা কোনো থানায় একটা সমাবেশ করতে পারি না, এমনকি একটা হল রুমের পারমিশন পাই না। দলের স্থায়ী কমিটির এই সদস্য মনে করেন ক্ষমতা দীর্ঘায়িত করতেই বাইরের শক্তির উপর নির্ভর করছে সরকার। সেই শক্তিকেই এখন নিয়ামক ভাবছেন তিনি। সরকার তো পরিচালিত হয় অন্যখান থেকে, দেশের বাইরে থেকে। সেই শক্তিটা বড় শক্তি। সেই শক্তিটা যতক্ষণ পর্যন্ত আমাদের প্রতি দয়া না করবে ততদিন পর্যন্ত আমাদের কোনো মুক্তি নেই। আমাদের দলে কেউ কেউ আশায় আছে যে কেউ হতে পারে, বাট এটি কখনোই সম্ভব না। সুতরাং জনগণের দিকে তাকিয়ে রাজনীতি করা উচিত। যদি একটু সময় লাগে তবুও জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা
রাষ্ট্রীয় দায়িত্বে যেতে চাই, কারো দয়া নয়। সংকটময় সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারায় জনপ্রিয়তা থাকার পরও বিএনপি তা কাজে লাগাতে পারছে না বলে মন্তব্য এই শীর্ষ নেতার। আমাদেরও নিশ্চয়ই অনেক ভুল আছে, তবে সেই ভুলকে কাটিয়ে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে জনগণকে সাথে নিয়ে নামতে হবে। ইদানিং এর গত 2-3 বছর যে রাজনীতি আমরা করেছি, এই রাজনীতির জনকল্যাণের কিছু হয়নি এবং এই রাজনীতির ফলে জাতীয়তাবাদী আদর্শ দুর্বল হয়েছে। আরো আন্দোলনে সাধারণ মানুষের সম্পৃক্ততা বাড়াতে রামপাল, টিপাইমুখ, ফারাক্কা ও তিস্তা সহ দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে শক্ত অবস্থান নেয়ার পরিকল্পনার কথাও জানালেন বিএনপি নেতারা। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। গত কয়েক বছর ধরে ক্রমেই গতিশীল হচ্ছে অর্থনীতির মহাসড়কে বাংলাদেশের অগ্রযাত্রা। টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর গত 3 বছরে সে ধারাবাহিকতা আরও ত্বরান্বিত হয়েছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দেশে দীর্ঘমেয়াদে রাজনৈতিক স্থিতিশীলতা ধরে রাখা না গেলে অনেক ক্ষেত্রে ব্যাহত হবে অগ্রগতি। 10ম জাতীয় সংসদ নির্বাচনের 3 বছর পর সরকারের কর্মকাণ্ড নিয়ে এমন মূল্যায়ন দেশের বিশিষ্টজনদের। বিস্তারিত এহসান জুয়েলের রিপোর্টে। একসময়ের উন্নয়নশীল দেশের তকমা থেকে বেরিয়ে বাংলাদেশ হাঁটছে মধ্যম আয়ের পথে। মানুষ এখন স্বপ্ন দেখতে জানে বলেই এদেশে হচ্ছে নিজেদের অর্থায়নে পদ্মা সেতুর মতো বড় প্রকল্প। অর্থনৈতিক প্রবৃদ্ধি 6% ছাড়িয়েছে বেশ আগেই। ইতিবাচক পরিবর্তন এসেছে গ্রামীণ অর্থনীতিতে। কৃষিতে অধিক ভর্তুকি, রপ্তানি শিল্পকে উৎসাহ দেয়া সহ বিকাশ ঘটেছে তথ্য প্রযুক্তি খাতেও। সরকারের বর্তমান নীতি ও কৌশলের কারণেই মানুষ আত্মবিশ্বাসী হয়ে উঠছে বলে মনে করছেন বিশিষ্টজনরা। আশাবাদ কখন মানুষের মধ্যে আসে? যখন তারা দেখে যে তাদের বর্তমান অবস্থা আগের থেকে ভালো হয়েছে এবং ভবিষ্যতে আরো সুন্দর হওয়ার সম্ভাবনা আছে। 3 বছর আমাদের দেশের অর্থনীতি, আমাদের সমাজনীতি ইত্যাদিতে ব্যাপক পরিবর্তন হচ্ছে। বিদেশ নীতির ক্ষেত্রেও আমরা ভালো অবস্থানে আছি। বাংলাদেশ এখন বিশ্বে একটা মোটামুটি সমীহ জায়গা নিয়ে একটি নাম। গরিব মানুষরা এগিয়ে আসছে, শ্রমিকরা এগিয়ে আসছে, এবং এটা কেন আসতে পারছে? একটা তো হচ্ছে তাদের অবস্থা, আরেকটা হচ্ছে যে নীতিটা ঠিক আছে। অর্থনীতিবিদরা বলছেন, বড় প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে এখনো নানা প্রতিবন্ধকতা রয়েছে। এছাড়া দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য প্রয়োজন স্থায়ী রাজনৈতিক সমাধান। গত 3 বছর সামাজিক সুস্থিরতা আমাদের ছিল, এটিও আমরা আশা করি আগামীতে থাকবে। রাজনৈতিক সুস্থিরতাটা আমরা চাই, তবে এই রাজনৈতিক সুস্থিরতার জন্য সবগুলি দলকে নিষ্ক্রিয় করার মাধ্যমে না হয়। বিনিয়োগ ওইভাবে বাড়েনি স্থিতিশীল থাকা সত্ত্বেও, তার কারণ যারা বিনিয়োগ করেন তারা 1 বছরের অবস্থা দিয়ে সিদ্ধান্ত নেন না, তারা ভবিষ্যতেরও চিন্তা করেন কি করতে পারে। বিশ্লেষকরা বলছেন, সরকার দেশের সার্বিক উন্নতির বিষয়ে যে নীতি এবং কৌশল নিচ্ছে তা ইতিবাচক হলেও তার বাস্তবায়নের ব্যাপারে চ্যালেঞ্জগুলো দক্ষতার সঙ্গে মোকাবেলা করতে পারলেই আসবে কাঙ্ক্ষিত সুফল। বাংলাদেশ এখন হাঁটছে 2025 সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পথে। তবে দেশে এখনো 4 কোটি মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করছেন, যাদের মধ্যে 2 কোটি মানুষ অতি দরিদ্র। বিপুল সংখ্যক এই জনগোষ্ঠীকে মানব সম্পদে রূপান্তর করা গেলে এবং দীর্ঘস্থায়ী বিনিয়োগের একটি স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করা গেলে তবেই অর্জন করা সম্ভব হবে অদম্য বাংলাদেশ। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র সেলিনা হায়াত আইভী শপথ নিয়েছেন আজ। এ সময় তার সঙ্গে শপথ নেন সেখানকার নির্বাচিত 27 জন সাধারণ কাউন্সিলর এবং 9 জন সংরক্ষিত নারী কাউন্সিলর। সকাল 10টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ শপথ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে মেয়র আইভীকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাউন্সিলরদের শপথ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। শপথ নেয়ার পর আইভী শঙ্কামুক্ত নগরী গড়ার অঙ্গীকার করেন। গত 22 ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটিতে প্রথমবারের মতো দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী সাখাওয়াত হোসেনকে 75,000 ভোটের ব্যবধানে পরাজিত করে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সেলিনা হায়াত আইভী। যারা আমাকে নির্বাচিত করেছেন তাদেরকে কৃতজ্ঞতা এবং অভিনন্দনও জানাচ্ছি, এবং পাশাপাশি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর এই জন্য আমি পিএমকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং সাথে সাথে এও বলতে যাচ্ছি যে নারায়ণগঞ্জের মানুষ যেভাবে চাবে নারায়ণগঞ্জকে সাজাতে, আমি সেভাবেই সাজানোর চেষ্টা করব। আমি বিগত সময় অনেক কাজ করেছি, সেই কাজগুলিকে অবশ্যই কন্টিনিউ করার চেষ্টা করব এবং সেগুলি শেষ করব ইনশাল্লাহ। সময় সংবাদে আরো থাকছে।
ডিএনসিসি মার্কেটের ভেতর থেকে আজও বের হচ্ছে ধোঁয়া। বুলডোজার দিয়ে চলছে ধ্বংসস্তূপ সরানোর কাজ। প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেবেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। গাইবান্ধার সুন্দরগঞ্জের এমপি লিটন হত্যাকাণ্ডের 5 দিন পেরিয়ে গেলেও কোনো কুল কিনারা হয়নি। পরিবারের দাবি, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীরাই এ ঘটনায় জড়িত। অবশ্য হত্যাকাণ্ডে দলীয় নেতাদের কারো ইন্ধন রয়েছে কিনা সে বিষয়টিও খতিয়ে দেখার দাবি কারো কারো। তবে এমন সন্দেহ ভিত্তিহীন বলে মনে করেন শাখাটার সংসদ সদস্য। পুলিশ বলছে অপরাধীদের ধরতে অভিযান চলছে। বিস্তারিত জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু। একটা ছেলে ঘুরে দাঁড়াচ্ছে, তার মুখমন্ডল গোলাকৃতি মার্চা করে ও অস্ত্র দিয়ে বলছে, আর এক পাগালের জানে শেষ করে দেয় কথা বলে আক্রান্ত করেছে। ঘটনার দিন বাড়িতে থাকা এমপি লিটনের শ্যালক বেদারুল ইসলাম বেতার হত্যাকাণ্ডের বর্ণনা দেন এভাবেই। জামাত শিবিরের বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়ায় তার স্বামীকে হত্যা করা হয়েছে বলে ধারণা খুরশিদ জাহান স্মৃতির। আর জামাতের বাইরেও কেউ জড়িত কিনা তা উদ্ঘাটনের দাবি জানান নিহত লিটনের বোন ও মামলার বাদী। প্রত্যেক মাসে হুমকি, মেসেজের পর মেসেজ, অনেক ভিডিও করা হয়েছে। এই চক্র ছাড়া কে করবে? আর জামাতকেও বলেছি, কারণ এটা তো আমাদের এখানকার একটা সমস্যা ছিল। আমরা সবকিছুই ভাবতেছি এখন। হত্যাকারী খুঁজে বের করতে হলে যতগুলি পয়েন্টে যাইতে হবে সবগুলিতেই তারা বের করবে। এদিকে হত্যাকাণ্ডে দলীয় নেতাদের কারো ইন্ধন রয়েছে কিনা সে বিষয়টিও খতিয়ে দেখার দাবি জানান লিটনের ঘনিষ্ঠ ও সাবেক ছাত্রলীগ নেতা। তবে এমন সন্দেহ ভিত্তিহীন বলে মনে করেন গাইবান্ধার সাঘাটার সংসদ সদস্য। জেলা আওয়ামী লীগ থেকে শুরু করে উপজেলা আওয়ামী লীগের অনেক লোকজন ওনার সাথে একটা বাঘ বিতণ্ডায় ভুগতেছিলেন। ড্রয়িং রুমে সে একা বসে আছে। এই খবরটা খুনিদের কাছে কিভাবে গেল, প্রশ্নটা আসলে এইখানে অবশ্যই থেকে যায়। এটি একটি ভ্রান্ত ধারণা, এটা উদ্দেশ্য প্রণোদিত এবং এই ইনভেস্টিগেশনটাকে অন্য খাতে প্রবাহিত করার জন্য একটা অপচেষ্টা মাত্র। আর জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা জানালেন প্রকৃত অপরাধীদের ধরতে তদন্ত চলছে। আমরা কোনো ব্যক্তি কাউকে উদ্দেশ্য করে নয়, সঠিক যে জড়িত তাকে খুঁজে বের করা হবে, যে জড়িত এই হত্যাকাণ্ডের সাথে। গত 31শে ডিসেম্বর সুন্দরগঞ্জের বামনডাঙ্গা মাস্টার পাড়ায় নিজ বাসায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। এদিকে দেশকে অস্থিতিশীল করতে অন্যান্য সংসদ সদস্যদের ওপরও গাইবান্ধার এমপি লিটনের মতো হামলা হতে পারে বলে আশঙ্কা করছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। শীর্ষ পুলিশ কর্মকর্তারা বলছেন নানা কারণে এলাকায় সংসদ সদস্যরা হামলার ঝুঁকির মধ্যে রয়েছেন। এই অবস্থায় সংসদ সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠ পর্যায়ের পুলিশ ইউনিটগুলোকে নির্দেশ দিয়েছে হেডকোয়ার্টার। এখন থেকে চাইলেই গানম্যান পাবেন সংসদ সদস্যরা। আরো জানাচ্ছেন কমল দে। গাইবান্ধার আওয়ামী লীগের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা নানা দিক নিয়ে তদন্ত করছে আইন শৃঙ্খলা বাহিনী। তবে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে হত্যাকাণ্ডের সাথে জামায়াত শিবির কিংবা জঙ্গি সম্পৃক্ততার বিষয়টি। এক্ষেত্রে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে সরকারকে বিব্রত করতে একটি চক্র পরিকল্পিতভাবে অন্যান্য সংসদ সদস্যদের উপর গুপ্ত হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছে পুলিশ প্রশাসন। এটি নতুনভাবে চিন্তা করা হচ্ছে যে এটি এই ধরনের টার্গেট কিলিং এর অংশ কি। টার্গেট কিলিং যদি করে তাহলে তো সে ব্যক্তিটার লোকাল রেপুটেশন বা উনি রাজনৈতিক নেতা হিসেবে কেমন সেটি কিন্তু লক্ষ্য না। 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনের পর থেকে জামায়াত শিবিরের নাশকতা প্রতিরোধ এবং যুদ্ধ অপরাধীদের বিচারের কারণে গুপ্ত হামলার শিকার হতে পারেন বলে আশঙ্কা খোদ সংসদ সদস্যদের। যেহেতু সীতাকুণ্ড উপজেলাটা একসময় জামায়াত শিবিরের এবং জঙ্গির একটা আস্তানা ছিল, সেই আস্তানাতে আমি যখন কাজ করতেছি সংখ্যায় সবসময় থাকি। এমপিদের উপর এই হামলার আশঙ্কা হচ্ছে, এটা রাজনৈতিক বিবেচনায়, এটা কোনো আর্থিক বা কোনো অন্য সুবিধার বিবেচনায় নয়। পুলিশ প্রশাসন নজর রাখবে আমাদের যাতায়াতের উপরে, আমাদের চলাফেরার উপরে, আমাদের খোঁজ খবর নেবে কোথায় কোনো সমস্যা হচ্ছে কিনা, কিন্তু আমার তো জনগণের সাথে থাকতে হবে। এই অবস্থায় নির্বাচনী এলাকায় অবস্থানরত সংসদ সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ হেডকোয়ার্টার বিশেষ নির্দেশনা দিয়েছে মাঠ পর্যায়ের ইউনিটগুলিকে। অনেক এমপিদের সাথে আমরা যোগাযোগ করছি এবং আমরা আমাদের অফিসার ইনচার্জদের সাথে কথা বলেছি। তাদের থ্রেট এবং ঝুঁকি
এটা অ্যাসেস করার জন্য যে কেমন ঝুঁকি তাদের আছে। যদি সার্বক্ষণিক পুলিশ তার সাথে রাখা প্রয়োজন মনে করেন সেটি করবেন, এবং গানম্যান যদি এমপি মহোদয়রা চান এবং তার ঝুঁকি বিবেচনা করে যদি আমরা মনে করি সেটির ব্যবস্থা করার জন্য বলা হয়েছে। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন প্রোটোকলের আওতায় ভিআইপি হিসেবে মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরা পুলিশি নিরাপত্তা পান। এমপিরা এর বাইরে থাকলেও তারা এই সুবিধা পাবেন এখন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। যে রাস্তাটি বন্ধ ছিল শুটিং ক্লাব থেকে গুলশান 1 নম্বর গোলচত্বর পর্যন্ত, সেই রাস্তাটি কিন্তু খুলে দেওয়া হয়েছে। এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আরেকটু বিষয় জানানো হয়েছে যে আগুন এখন আর তেমন বাড়ার বা ছড়িয়ে পড়ার কোনো সম্ভাবনা নেই, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আছে। ছোটখাটো যে আগুনগুলি রয়েছে সেই আগুনগুলি আসলে তারা খুঁজে বের করে সেই জায়গায় পানি পৌঁছানোর চেষ্টা করছে। তো এখান থেকে এই ছিল আসলে আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে স্বপ্নার কাছে। দর্শক, গুলশান ডিএনসিসি মার্কেটে অগ্নিকাণ্ডের 3 দিন পেরিয়ে গেলেও এখনো বিভিন্ন স্থান থেকে ধোঁয়া বের হচ্ছে, আর সেখানে ফায়ার সার্ভিস এখনো পানি দিয়ে আগুন যেন আর ছড়িয়ে না পড়ে সেই ব্যবস্থাই করছে। সেই বিষয়গুলো আমাদের জানাচ্ছিলেন সহকর্মী শাহরিয়ার জামান দীপ। সময় সংবাদে আরও থাকছে। কাল দ্বিতীয় টি-20তে স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে সামর্থ্যের সবটুকু দিতে প্রস্তুত টাইগাররা, প্রতিপক্ষকে সমীহ কিউইদের। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দিতেই বকশীবাজারের বিশেষ আদালতে গেলেন বেগম খালেদা জিয়া। গত বছরের 22 ডিসেম্বর আজকের এ দিন ধার্য করা হয়। সকাল 11:30টার দিকে আদালতে যান বেগম জিয়া। বিএনপি নেত্রী আদালতে যাওয়াকে কেন্দ্র করে বকশীবাজারে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালত চত্বর ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ মামলায় রাষ্ট্রপক্ষের 32 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে বেগম জিয়ার আবেদন শুনানির অপেক্ষায় থাকায় তার আইনজীবীর করার সময় আবেদন মঞ্জুর করে আদালত এ দিন ধার্য করেন। 2010 সালের 8 আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে টাকা লেনদেনের অভিযোগ এনে বেগম খালেদা জিয়া সহ 4 জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। গাজীপুরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে 4 শ্রমিক নিহত হয়েছেন। গত রাত 3টার দিকে কোনাবাড়িতে এই দুর্ঘটনা হয়। পুলিশ জানায় কালিয়াকৈর উপজেলা থেকে ছেড়ে আসা শ্রমিকবাহী ট্রাকটি বাঘিয়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক সহ 4 শ্রমিক নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ মর্গে পাঠায়। নিহতরা হলেন সোহেল মিয়া, সুজন রায়, দিলীপ রায় ও কাজল রায়। মৌলভীবাজারে গুলিতে 1 জন নিহত হয়েছে। পুলিশের দাবি বন্দুকযুদ্ধ। এ ঘটনায় 2 পুলিশ সদস্য আহত হয়েছেন। গত রাতে মৌলভীবাজার শহরের বেরির পাড় এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায় রাতে ওই এলাকায় রায়েল আহমদ নামের এক দুর্বৃত্তকে ধরতে গেলে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায় তারা। তাদের হামলায় মৌলভীবাজার মডেল থানার এসআই আব্দুল মালিক ও কনস্টেবল বজলুল করিম গুরুতর আহত হন। এ সময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। পরে পুলিশ একজনের লাশ উদ্ধার করে। এদিকে আহত পুলিশ সদস্যদের মৌলভীবাজার হাসপাতালে ভর্তি করা হয়েছে। ময়মনসিংহ শহরের বিভিন্ন রাস্তায় বহুতল ভবনের নির্মাণ সামগ্রী রেখে কাজ করায় দুর্ভোগে পড়েছেন শহরবাসী। যানজট, দুর্ঘটনা সহ নানা সমস্যায় পড়তে হয় তাদের। দিনের পর দিন শহর জুড়ে এই অবস্থা চলতে থাকলেও বিষয়টি দেখার যেন কেউ নেই। ট্রাফিক পুলিশের কর্মকর্তারা বলছেন, রাস্তায় নির্মাণ সামগ্রী রাখায় ট্রাফিকিং কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। আর পৌর মেয়র আশ্বাস দিলেন, রাস্তা চলাচলের উপযোগী রাখতে অবৈধভাবে রাখা নির্মাণ সামগ্রী অপসারণে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। সায়েম আকন্দের তোলা ছবিতে আরও জানাচ্ছেন হারুনুর রশিদ। ময়মনসিংহ বিভাগীয় শহরের রাস্তাঘাটে বহুতল ভবনের নির্মাণ সামগ্রী রাখায় চলাচলে দুর্ভোগে পড়ছেন শহরবাসী। কোনো নিয়মনীতির তোয়াক্কা না করেই শহরের বেশিরভাগ রাস্তায় যত্রতত্র ইট, পাথর, বালু ফেলে রাখছেন ভবন মালিকরা। এতে রাস্তায় বাড়ছে যানজট, প্রায়ই ঘটছে দুর্ঘটনা। দিনের পর দিন এ অবস্থা চলতে থাকলেও দুর্ভোগ নিরসনে নেই কোনো উদ্যোগ। চলাচলের সময় দেখা যায় ইট, বালু, পাথর রাস্তাঘাটে সর্বত্র রেখে দেয়। যাওয়ার সময় আমাদের খুবই অসুবিধা হয় যাতায়াতে। অফিসে যেতে, বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যেতে দেখা যায় যে রাস্তার মাঝখানে ইট, পাথর, বালু নানান কিছু রেখে রাখছে। আমাদের যারা সাধারণ মানুষ তাদের অনেক অসুবিধা হয়। আমরা যারা ব্যবসায়ী তাদের সমস্যা হইতেছে, আর ছোট শহরে জায়গায় তো আমাদের চলাচলের খুব সমস্যা হইতেছে আর কি। ট্রাফিক পুলিশের কর্মকর্তারাও বলছেন, রাস্তায় নির্মাণ সামগ্রী রাখায় তাদের কার্যক্রমে সমস্যা হচ্ছে। এমনিতেই যানবাহনের তুলনায় অপ্রতুল রাস্তা, তার মধ্যে যখন মাঝে মাঝে দেখা যায় যে নির্মাণ সামগ্রী এবং বিভিন্ন দোকানপাটের মালামাল পড়ে থাকে,
অবশ্যই যান চলাচলের বিঘ্ন ঘটে। অবশ্য পৌর মেয়র জানালেন, রাস্তা চলাচলের উপযোগী রাখতে অবৈধভাবে রাখা নির্মাণ সামগ্রী অপসারণে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। পৌরসভার পক্ষ থেকে অভিযান অব্যাহত রেখেছি, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আমরা জরিমানা করছি এবং ভবিষ্যতে আরো কঠোরভাবে আমরা আইন প্রয়োগের মাধ্যমে এই অবস্থার আমরা পরিত্রাণ ঘটাবো। ময়মনসিংহ শহরের শতাধিক স্থানে রাস্তার উপর অবৈধভাবে নির্মাণ সামগ্রী রেখে কাজ চলছে বলে পৌরসভা সূত্রে জানা গেছে। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। 2019 সালে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে আওয়ামী লীগ উন্নয়নের ধারা অব্যাহত রাখবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সড়ক বাজারে আয়োজিত জনসভায় তিনি এই মন্তব্য করেন। আমরা যারা শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বাস করি, বাংলার জনগণ যারা শেখ হাসিনার প্রতি আস্থা রেখেছে, তারা বাংলাদেশের উন্নতি চায়, গণতন্ত্রের মাধ্যমে উন্নতি চায়। ইনশাআল্লাহ 2019 সালের আগে আরেক ইলেকশনের মাধ্যমে আপনারা দেখবেন 5 বছর পূরণ করার পর এই সরকারের আওতায় একটা সুষ্ঠু, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়ে আবার ইনশাআল্লাহ আমরা সময় সংবাদ। নিউজিল্যান্ড বাংলাদেশ টি-20 সিরিজ প্রসঙ্গ। 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-20তে শুক্রবার স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে সামর্থ্যের সবটুকু উজাড় করে দিতে প্রস্তুত টাইগাররা। তবে এজন্য 3 বিভাগে টাইগারদের জ্বলে উঠতে হবে বলে জানিয়েছেন দলের টি-20 স্পেশালিস্ট সাব্বির রহমান। অন্যদিকে টাইগারদের বিপক্ষে টানা জয়ের পরও প্রতিপক্ষকে সমীহ করছেন কিউই পেসার ট্রেন্ট বোল্ট। মাউন্ট মঙ্গানুয়ে বাংলাদেশ সময় সকাল 8টায় শুরু হবে ম্যাচটি। নিউজিল্যান্ড থেকে মোস্তাফিজুল হক আকাশের ক্যামেরায় আরও জানাচ্ছেন হুমায়ুন কবির রোজ। একটি জয় যেন দূরের বাতিঘর হয়ে আছে বাংলাদেশ ক্রিকেট দলের কাছে। জয় না পাবার আক্ষেপ তাড়িয়ে বেড়াচ্ছে পুরো দলকে। ব্যাটিং ব্যর্থতার কারণে কয়েকবার জয়ের কাছে গিয়েও জয় উৎসব করা হয়নি। তাই কিনা মাঙ্গানুইতে এসে হাতুরু সিং এর শিষ্যরা বেশ মনোযোগী ব্যাটের সাথে সন্ধি করতে। এবার মাঙ্গানুইতে ভিন্ন গল্প রচনা করার সংকল্প জয়ের ক্ষুধায় আহত বাঘের মতো হয়ে থাকা এই হার্ড হিটার ব্যাটসম্যানের। আসলে টি-20 ম্যাচ যেটা ফুল টস বল আউট হয়েছে, আমি অ্যাকসেপ্ট করি না যে ফুল টস বলটা আমাকে ডাইরেক্টলি করবে। আসলে আমি হয়তো আনসারলি খেলে ফেলছি, এটা আমার ব্যর্থতা ছিল। বাট আমি শুরু করছি ভালো, এটা ফিনিশ করতে হবে, এই জন্য আমি কাজ করছি, নিজে থেকে মেন্টালি কাজ করতেছি। ইনশাআল্লাহ নেক্সট ম্যাচগুলো ভালো খেলার চেষ্টা করব। মাঙ্গানুয়ের বেওভালের উইকেট দর্শনের পর ব্যাটিং সহায়ক মনে হলেও হয়তো এবারও কিউইদের পেস ব্যাটারি থাকবে বিদ্যুৎ গতির মতোই, কারণ একাদশে ফিরছেন ইনসুইং ও আউটসুইং এর রাজা ট্রেন্ট বোল্ট। বাংলাদেশ এখনো দুর্দান্ত দল, ওদের বোলিং অ্যাটাক দারুণ। বাংলাদেশ এখন পর্যন্ত কোনো জয় পায়নি বলেই ওদের মাঝে জয়ের ক্ষুধাটা কাজ করছে বেশি, তাই আমরা সতর্ক। নিউজিল্যান্ডের সামনে যখন সিরিজ জয়ের হাতছানি, তখন সিরিজ বাঁচাতে বাংলাদেশের থিম সং টিম বাংলাদেশ হয়ে খেলো সবাই। আমরা ভালো খেলতে পারছি না তার মানে যে আমরা ভালো খেলতে পারবো না, অবশ্যই আমরা ভালো খেলতে পারবো। নেক্সট দুটো ম্যাচ আমাদের খুব ফোকাস করতেছি ইনশাআল্লাহ যে এখানে আমরা দুটো ম্যাচ জিততে পারি কিনা এখানে। আর আমরা খুবই কনসিয়াস আছি যে আমরা সব টিম ম্যানেজমেন্ট বা টিম প্লেয়ার সবাই খুবই এগ্রি যে আমরা সবাই টিম হয়ে খেলার জন্য। ইন্ডিভিজুয়াল পারফর্ম হয়েছে অনেক কটাই, বাট টিম পারফর্ম হচ্ছে না, বাট আমরা চেষ্টা করছি ভালো খেলার জন্য। অনুশীলনে ব্যাট ভেঙেছে নুরুল হাসান সোহানের, কিন্তু টাইগারদের জয়হীন ভাঙা কপাল কি জোড়া লাগবে এবার? স্থানীয় মারুই আদিবাসীরা বিশ্বাস করেন এখানে যারা আসেন তাদের ভাগ্য খুলে যায়। ভাগ্য তো আগের থেকে সুপ্রসন্ন স্বাগতিক নিউজিল্যান্ডের। এবার কি ভাগ্য খুলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের, নাকি টি-20 সিরিজ খুঁয়ে তাদের আক্ষেপটা নিয়ে যাবে ওই পাহাড়ের টিলায়? মাঙ্গানুয়ের বেওভাল থেকে হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-20তেও আগের ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। সময় সংবাদকে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। সেই সঙ্গে 3 বিভাগে নিজেদের সেরাটা দিতে পারলে এই ম্যাচের মধ্য দিয়েই টাইগাররা আবারও জয়ের ধারায় ফিরতে পারবে বলে জানিয়েছেন তিনি। যাচ্ছে আমাদের কন্ডিশন নিয়ে, খুব ঠান্ডা এবং অনেক সময় দেখা যায় ঘন্টা ঘন্টা ওয়েদার চেঞ্জ হচ্ছে, আপনার বাতাস বেশি করে, বল সুইং করে বেশি। তো এটার সাথে আর একটা ভেন্যুতে তো আমরা 2-3টা ম্যাচ খেলছি না, তো প্রতিটা ভেন্যু চেঞ্জ হচ্ছে, তো সেই হিসাবে অ্যাডজাস্ট করাটা ডিফিকাল্ট হচ্ছে। প্লেয়াররা যথেষ্ট চেষ্টা করছে, ব্যাটিংটা যতটুকু অ্যাডজাস্ট করার আছে ভালোই করছে, বাট বোলিংটাও একটু ভালো হয়নি। তো ওভারঅল টোটাল পারফরমেন্স আপনি দেখবেন যে যদি ভালো নয় ম্যাচ জিতা ডিফিকাল্ট। তো আমার বিশ্বাস যে যেহেতু অনেকগুলি ম্যাচ খেলে ফেলেছে, তো আজকে ওয়েদার দেখলাম একটু ড্রাই আছে অনেক, তো সেই হিসেবে মনে করি যে এটা দ্বিতীয় টি-20তে ঘুরে দাঁড়ানোর একটা সুযোগ আছে।
দর্শক, এই মুহূর্তে মাউন্ট মঙ্গানুয়ে আছেন আমাদের রিপোর্টার হুমায়ুন কবির রোজ। বাংলাদেশ দলের সব শেষ খবর জানতে আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। রোজ। স্বপ্না, আপনাকে ধন্যবাদ। আসলে আগামীকালকে 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-20তে মুখোমুখি হবে বাংলাদেশ। আপনি জানেন ওয়ানডে সিরিজ বাংলাদেশ হোয়াইট ওয়াশ হয়েছে, ঠিক তেমনি আসলে টি-20 সিরিজের প্রথম ম্যাচটাও কিন্তু বাংলাদেশ ঠিকভাবে শুরু করতে পারেনি। কালকে ম্যাচে আসলে আমরা যতটুকু জানতে পেরেছি তাদের পেস অ্যাটাকটা আরও সমৃদ্ধ হবে, পেস অ্যাটাকটাই তারা প্রাধান্য দিচ্ছে। যদিও আমরা সকাল পর্যন্ত কিন্তু মাঙ্গানুয়ের বে ওভালের উইকেট যতটুকু দেখেছি, আসলে এখানে ব্যাটসম্যানদের জন্য বেশ ভালো জায়গা আছে, উইকেট পুরো নেড়ে বলা চলে। এখানে যেহেতু কোনো ঘাস নাই, আর স্থানীয় কিছু একজন কিউরেটর আছেন, তার সাথে আমরা অনানুষ্ঠানিকভাবে কথা বলেছি এবং মাঠকর্মী যারা আছেন তাদের মাধ্যমে কিছু তথ্য নেওয়ার চেষ্টা করেছি এবং যেটা বুঝতে পেরেছি আমরা যে এখন পর্যন্ত যেভাবে উইকেটটা আছে সেখানে আসলে বাংলাদেশের জন্য রান আছে, নিউজিল্যান্ডের জন্য রান আছে। তবে তারপরেও আমরা একটা বিষয় আমাদের কাছে খটকা লাগছে, সেটা হচ্ছে তারা কিন্তু পেস অ্যাটাকে আরো জোর দিচ্ছে বেশি করে। পাশাপাশি স্নাটনার যে বিশেষজ্ঞ স্পিনার সে খেলবে, আর বাংলাদেশের কিন্তু সাকিব অলরাউন্ডার। বাংলাদেশে কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে যতটুকু খবর আছে আসলে বাংলাদেশে কিন্তু বিশেষজ্ঞ কোনো স্পিনার খেলবেন না। 3 জন পেসার গত ম্যাচে যারা খেলেছিলেন তারাই খেলবেন এবং 8 জন বিশেষজ্ঞ ব্যাটসম্যান যারা গত ম্যাচে খেলেছিলেন তারাই খেলবেন। এই ম্যাচটাতে বাংলাদেশে ফেরাটা খুবই জরুরি। বিশেষ করে সাব্বির রহমানের কথা আমরা বলবো যে দ্বিতীয় ওয়ানডেতে যেমন শুরু করেছিলেন শেষ করতে পারেনি, কিন্তু টি-20তেও যেমন শুরু করেছিলেন অপ্রত্যাশিত এক ফুল টস বলে তিনি আউট হয়েছেন। তার মধ্যে আমরা আজকে একটা তাগিদ দেখেছি, শুধু তার মধ্যে না, সৌম্য যিনি অফ ফর্মে আছেন, তামিম ইকবাল, ইমরুল কায়েস যারা ব্যাটসম্যানরা আছেন তারা কিন্তু আজকে ওয়ার্ম আপটা আগে শুরু করেননি, তারা আগে কিন্তু নেটে গেছেন, নেটে দীর্ঘ সময় ব্যাটিং প্র্যাকটিস করেছেন। আজকে অনুশীলনের সবচেয়ে বড় বিষয় ছিল বাংলাদেশ পুরো দল কিন্তু ব্যাটিংয়ে বেশি জোর দিয়েছে, যাতে ব্যাটিংয়ে যে ধসটা আসলে নিউজিল্যান্ডে আসার পর থেকে এটা একটু প্রতিরোধ করা যায়, পাশাপাশি ভালো রান করা যায়। তো বাংলাদেশ যা অতীতে যা হয়েছে আসলে সেটা ভুলে আছে, আগামীকালকে ম্যাচটা নতুন করে শুরু করতে চায় এবং বাংলাদেশের লক্ষ্য কিন্তু সাব্বির একটা কথা স্পষ্ট বলেছে, আসলে শুধু সিরিজে ফেরা না, বাকি 2টা ম্যাচে তারা জিততে চায়। তো স্বপ্না, এই ছিল আমার কাছে সর্বশেষ, ফিরছে আপনার কাছে। দর্শক, নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-20তে আগামীকাল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল মাঠে নামার আগে আজকের অনুষ্ঠানের খবরাখবর জানাতে মাউন্ট মঙ্গানুই থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী হুমায়ুন কবির রোজ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বরিশালে 5ই জানুয়ারির কর্মসূচি ঘিরে বিএনপি কার্যালয়ে অতর্কিত হামলা, সরকারি দলকে দায়ী করল বিএনপি। আওয়ামী লীগ বলছে দলটির অভ্যন্তরীণ কোন্দল। 5ই জানুয়ারির নির্বাচনের পর 3 বছর কেটে গেলেও সাংগঠনিকভাবে গুছিয়ে উঠতে পারেনি বিএনপি। রাজনৈতিক ভুলই কারণ বলছেন শীর্ষ নেতারা। সরকারের নীতির কারণে 3 বছরে দেশের অর্থনৈতিক ভিত্তি আরও মজবুত হয়েছে বলছেন বিশেষজ্ঞরা। অগ্রগতি ধরে রাখতে দীর্ঘমেয়াদে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার তাগিদ। 5 দিনেও কুলকিনারা হয়নি সুন্দরগঞ্জের এমপি লিটন হত্যাকাণ্ডের। মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীরাই জড়িত বলছে পরিবার। আরও এমপির ওপর হামলার আশঙ্কা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর। শপথ নিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র সেলিনা হায়াত আইভি ও 36 কাউন্সিলর। শঙ্কামুক্ত নগরী গড়ার অঙ্গীকার নতুন মেয়রের। এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থন করতে বকশীবাজারের আদালতে বেগম খালেদা জিয়া। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।